তো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 9 ভূগোলের দ্বিতীয় চ্যাপ্টার পৃথিবীর গতিসমূহ। হ্যালো বন্ধুরা, আমি অর্ঘ অ্যান্ড ওয়েলকাম টু অর্ঘ অ্যান্ড সৌমস ক্লাসেস, দ্য হার্ট অফ লার্নিং। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব পৃথিবীর গতিসমূহ এই চ্যাপ্টারটা সম্পর্কে। তো চলো শুরু করা যাক। আমরা প্রত্যেকেই জানি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। তো এই ঘুরছে তাই পৃথিবীর গতিও রয়েছে। তো পৃথিবীর দু রকমের গতি আছে, এক আবর্তন গতি আর দুই পরিক্রমণ গতি। তো এই ভিডিওতে আমরা আবর্তন গতি সম্পর্কে আলোচনা করব। এরপরে আরেকটা ভিডিওতে আরেকটা পার্টে আমরা পরিক্রমণ গতি নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওতে পৃথিবীর গতিসমূহ চ্যাপ্টারে আবর্তন গতি নিয়ে আমরা আলোচনা করব। আর একটা কথা বলে রাখি যে তোমরা ভিডিওটা দেখার সঙ্গে একটা খাতায় একটু নোটস তৈরি করে নেবে, তাহলে তোমরা যখন পড়বে তোমাদের অনেক সুবিধা হবে। তো চলো শুরু করা যাক পৃথিবীর গতিসমূহ। তো এই ছবিটাতে দেখো, পৃথিবী একটা রেখার চারিদিকে ঘুরছে, একটা সরল রেখার চারিদিকে ঘুরছে। যে সরল রেখাটা পৃথিবীর দুই মেরু, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, দুই মেরুকে স্পর্শ করেছে, দুই মেরুকে স্পর্শ করেছে। তো এই যে রেখাটা পৃথিবীর দুই মেরু থেকে বেরিয়েছে, এই রেখাটাকে বলা হয় পৃথিবীর অক্ষ। পৃথিবীর অক্ষ এই রেখাটা কিন্তু কল্পিত, বাস্তবে এই রেখাটা নেই, তো এই রেখাটা কল্পনা করা হয়। তো এই যে কল্পিত রেখা বা কল্পিত যে অক্ষ, এই অক্ষের চারিদিকে পৃথিবী দেখো ঘুরছে। পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরছে। পৃথিবীর এই ডান দিকটা হচ্ছে পূর্ব দিক এবং বাঁ দিকটা হচ্ছে পশ্চিম দিক। ওকে, তো দেখো পৃথিবী তার অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে অনেকটা লাট্টুর মতো ঘুরছে বা পাক খাচ্ছে। পৃথিবী তার অক্ষের চারিদিকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরছে বা পাক খাচ্ছে। এই যে গতি, এই গতিটাকে বলা হয় পৃথিবীর আবর্তন গতি। ওকে, তো এই এক পাক ঘুরতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা 24 ঘন্টা, অর্থাৎ একদিনে পৃথিবী এই এক পাক ঘোরে, অক্ষের চারিদিকে এক পাক ঘোরে। তাহলে আমি তোমাদের আরেকবার আবর্তন গতিটা বলি কি। পৃথিবী তার অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে বা পাক খাচ্ছে, একেই বলা হয় পৃথিবীর আবর্তন গতি। এক পাক ঘুরতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। ওকে, বেশ। এইবার আছে পৃথিবীর আবর্তন গতির ফলাফল। এই যে পৃথিবী ঘুরছে, এই ঘোরার ফলে কি কি হচ্ছে সেই ফলাফলগুলো এবার আমরা আলোচনা করব। তো দেখো, পৃথিবীর ঘুরছে বলি পৃথিবীর আবর্তন গতি বা আহ্নিক গতির ফলে পৃথিবীতে সংঘটিত ঘটনাবলী নিচে আলোচনা করা হলো। তো কি কি হয় সেগুলো নিচে আলোচনা করা হলো। বেশ, এখানে আরেকটা কথা বলে রাখি, পৃথিবীর আবর্তন গতি বা আহ্নিক গতি, এই আবর্তন গতিকে আহ্নিক গতিও বলা হয়। কেন বলে একটু বলি। দেখো, পৃথিবী এক পাক ঘুরতে সময় লাগছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা 24 ঘন্টা। ওকে, তো 24 ঘন্টা মানে একদিন। অন্য শব্দটির অর্থাৎ হচ্ছে দিন। অন্য শব্দটার মানে হচ্ছে দিন। অন্য থেকে এসছে আহ্নিক। যেহেতু এটা এই এক পাক ঘুরতে সময় একদিন লাগছে, তাই এই গতিটাকে আবর্তন গতিও বলা হয় অথবা আহ্নিক গতিও বলা হয়। আবর্তন গতি বা আহ্নিক গতি, তো মনে থাকবে আবর্তন বা আহ্নিক। বেশ, তো এর ফলাফল দেখো। 1 নম্বর বলছে সূর্যোদয় এবং সূর্যাস্ত। আবর্তন গতির জন্যই পৃথিবীতে কোথাও সূর্য ওঠে আবার কোথাও সূর্য অস্ত যায়। তো কিভাবে হয় দেখো, পৃথিবী গোলাকার হওয়ায় সূর্যের সামনে থাকা এর এক অর্ধাংশ আলোকিত। যখন ঘোরে পৃথিবী তখন সূর্যের সামনে যে দিকটা থাকে, দেখো সূর্যের সামনে এই দিকটা আছে, তাহলে এই দিকটা কি হয়? আলোকিত হয়। তাহলে এই দিকটা হয় দিন, তাই তো, আলোকিত। এবং বাকি অর্ধাংশ অন্ধকারাচ্ছন্ন থাকে। এবং বাকি দিকটা অর্থাৎ বাকি এই যে অর্ধেক দিকটা, এটা অন্ধকারে থাকে। তাহলে যে দিকটা সূর্যের সামনে আছে সেই দিকটা আলো পাচ্ছে, সেই দিকটা আলোকিত হচ্ছে। বিপরীত দিকটা, যে দিকটা আলো পাচ্ছে না, সেদিকটা অন্ধকার থাকছে।
আবর্তনকালে পৃথিবীর যে অর্ধাংশ সূর্যের সামনে থাকে সেখানে হয় দিন। তাহলে যে দিকটায় সূর্যের সামনে থাকছে, আলোকিত হচ্ছে, আলো পাচ্ছে, সেই দিকটাই হয় দিন, ও বিপরীত অর্ধাংশ হয় অন্ধকারাচ্ছন্ন রাত্রি। এবং এই দিকটা বুঝতেই পারছো অন্ধকার, তাহলে এই দিকটা হচ্ছে রাত্রি। আলোকিত অন্ধকারাচ্ছন্ন অংশের মাঝে যে সীমারেখা তৈরি হয় তাকে বলে ছায়াবৃত্ত। তো দেখো, এই যে আলোকিত অংশ আর এই যে অন্ধকার অংশ যেখানে মিশেছে, মাঝখানে যেখানে মিশেছে, সেই জায়গাটাকে বলা হয় ছায়াবৃত্ত। তাহলে এই আলোকিত অংশ, অন্ধকার অংশ, এই মাঝখানের এই জায়গাটায় মিশেছে, তাহলে এই যে বৃত্তাকার সীমারেখা তৈরি হয়েছে এইটাকে বলা হবে ছায়াবৃত্ত। ঠিক আছে। আবর্তন গতির জন্য পৃথিবীর যে কোনো স্থান যখন ছায়াবৃত্ত অতিক্রম করে অন্ধকার থেকে আলোকিত অংশে পৌঁছায়, তখন ওই সময়ে ওই স্থানের মানুষ রাতের শেষে সূর্যকে পূর্ব দিকে উঠতে থাকে। দেখো, আবর্তন গতির জন্য পৃথিবীর ছায়াবৃত্ত অতিক্রম করে, দেখো পৃথিবী যখন ঘুরছে তখন ঘুরতে ঘুরতে যখন এই দিকটা সূর্যের সামনের দিকে আসবে, তখন কি হবে, অন্ধকার অংশ পেরিয়ে হয়ে যাবে, সেই অংশটা মানুষ সূর্যকে দেখতে পাবে, অন্ধকার অংশটা পেরিয়ে সেই অংশে মানুষ সূর্যকে দেখতে পাবে। সেই তখন মনে হবে সূর্য পূর্ব দিকে উঠছে। অপরদিকে পৃথিবীর কোনো স্থান ছায়াবৃত্ত অতিক্রম করে আলো থেকে অন্ধকারে প্রবেশ করলে, ছায়াবৃত্ত অতিক্রম করে ধরো এই দিকটা আলো আছে, এবার ঘুরে ওই দিকে গেল, তাহলে কি হবে, ছায়াবৃত্তটা অতিক্রম করে ওই দিকটায় যাবে, তখন হবে সেখানে রাত্রি। হ্যাঁ, অন্ধকারে প্রবেশ করলে সূর্যকে অস্ত যেতে দেখে, অস্ত যেতে যেতে দেখে মানে সূর্যকে ডুবে যেতে দেখে বা অস্ত যেতে দেখে। এই অস্তমিত অবস্থাকে সূর্যাস্ত বলে। অস্তমিত মানে যখন ছায়াবৃত্ত পেরিয়ে আলোকিত থেকে অন্ধকার অংশে আসবে তখন সূর্য ডুবে যায়, মানে অস্ত যায়, সেইটাকে বলা হয় সূর্যাস্ত, তাই তো, সূর্যাস্ত। সূর্যাস্তের পর কিছু সময় পর্যন্ত আকাশে আলোর একটা আভা দেখা যায়। যখন দেখবে সূর্য ডুবে যায় একটা হালকা দেখবে লাল রঙের একটা আভা দেখা যায় অল্প, সেটাকে বলা হয় গোধূলি। বিকেলের পরে সন্ধে হওয়ার আগে দেখবে একটু হালকা আলো থাকে, কখনো কখনো লাল রঙের হয়ে যায় আকাশটা, সেইটা হচ্ছে গোধূলি। গোধূলির পর সন্ধ্যা নামে, এই গোধূলির পরই সন্ধ্যা নামে, অন্ধকার হয়ে আসে। একইভাবে সূর্যোদয়ের আগে, যখন সূর্য ওঠে তার আগে মানে ভোরবেলার দিকে, তখনও ঈষৎ আলোকিত অবস্থাকে বলা হয় উষা। যখন তখনও দেখবো হালকা একটা আলো থাকে, সেটাও অনেকটা লাল রঙের বা কমলা রঙের হয়, সেটাকে বলা হয় উষা। বোঝা গেল? তাহলে দেখো, এই যে ছায়াবৃত্ত বললাম, পৃথিবীর আলোকিত অংশ এবং অন্ধকার অংশ যেখানে মিলিত হয় সেটা হচ্ছে ছায়াবৃত্ত। এই ছায়াবৃত্ত পেরিয়ে পৃথিবী যখন আলোকিত অংশে আসে, অন্ধকার থেকে আলোকিত অংশে আসে, সেখানে তখন আমরা সূর্যকে উঠতে দেখি, সূর্যোদয় দেখি, তখন হয় উষা। আবার যখন আমরা ঠিক বিকেলের পরে সন্ধ্যের দিকে আলোকিত অংশ পেরিয়ে ছায়াবৃত্ত পেরিয়ে যখন অন্ধকারের দিকে যায় তখন সন্ধে হয়, তখন সেই সময় আমরা সূর্যকে অস্ত যেতে দেখি। বোঝা গেল? তাহলে দেখো, পৃথিবী ঘুরছে বলেই কিন্তু এটা হচ্ছে, এবং পর্যায়ক্রমে এটা পৃথিবীতে হতে থাকছে। এখন এখানে দিন, অন্য জায়গায় রাত্রি, আবার অন্য জায়গায় যখন রাত্রি এখানে তখন দিন। তো এইভাবে পর্যায়ক্রমে এটা চলছে, যেহেতু পৃথিবী ঘুরছে বলেই এটা হচ্ছে, আবর্তন করছে বলেই এটা হচ্ছে। তাহলে আবর্তন গতির ফলাফল হচ্ছে সূর্যোদয় এবং সূর্যাস্ত। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে দিন ও রাত্রি সংগঠন। ওইটার পয়েন্ট থেকে এটা আসবে যে আবর্তনের জন্যই পৃথিবীতে দিন এবং রাত্রি হয়। তো কিভাবে হয় তোমরা কারণটা আশা করি বুঝেই গিয়েছো, তো আরেকবার তবুও বলি। দেখো, আগে ছবির মাধ্যমে একটু বুঝে নিই ব্যাপারটা। দেখো, সূর্যের আলো পৃথিবী যখন ঘুরছে যে অংশে পড়ছে সেই দিকটায় আলোকিত হচ্ছে, সেই দিকটায় দিন হচ্ছে, এবং তার বিপরীত অংশে যেখানে আলো পৌঁছাচ্ছে না সেই দিকটাই হচ্ছে রাত্রি। তাহলে এইভাবেই পৃথিবীতে, যেহেতু পৃথিবী ঘুরছে, পর্যায়ক্রমে দিন এবং রাত্রি হচ্ছে। বেশ, কি বলেছে এবার দেখি। পৃথিবী সূর্যের আলোয় আলোকিত হয়, স্বাভাবিক, পৃথিবী নিজের কোনো আলো নেই। আবর্তনের ফলে পৃথিবীর যে অংশ সূর্যের সামনে আসে সেখানে হয় দিন। আবর্তনের ফলে পৃথিবীর যে অংশটা, এখন এই অংশটা সূর্যের সামনে আছে, তাহলে এই দিকটায় দিন হয়েছে। ও এর বিপরীত অর্ধেক অংশ হয় রাত্রি, বিপরীত অর্ধেক অংশ রাত্রি। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হওয়ার সময় পৃথিবীর যে অংশ অন্ধকার থেকে আলোয় প্রবেশ করে সেখানে হয় প্রভাত বা সকাল। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, অর্থাৎ এই দিক থেকে এইদিকে ঘোরে, ফলে যে অংশটা প্রথমে সূর্যের কাছে আসে সেই অংশ সেখানে হয় প্রভাত বা ভোরবেলা। এবং যে অংশ আলো থেকে অন্ধকারে প্রবেশ করে সেখানে হয় সন্ধ্যা, এবং যে অংশ আলো থেকে অন্ধকারের দিকে যায় সেখানে হয় সন্ধ্যা। আবার পৃথিবীর যে অংশ সূর্যের ঠিক সামনে আসে, অর্থাৎ সূর্য গাগনিক মধ্যরেখায় অবস্থান করে, অর্থাৎ ধরো
সূর্য যে অংশের একদম মাথার উপরে থাকে, একদম মাথার উপরে, তখন সেখানে হয় মধ্যাহ্ন, অর্থাৎ দুপুর বেলা, দুপুর 12টা, যেখানে একদম সোজাসুজি মাথার উপরে থাকে সূর্য, সেই জায়গাটাই সেইটাই হয় মধ্যাহ্ন বা দুপুর বেলা। এবং এর বিপরীত অংশ হয় মধ্যরাত্রি, ঠিক ওর পিছনের দিকে বিপরীত দিকে হয় মধ্যরাত্রি। পৃথিবীর এইরূপ অবিরাম ঘূর্ণনের ফলে পৃথিবীর একই স্থানে যেমন সময়ের পরিবর্তন ঘটে, ঠিক তেমনি সেখানে প্রভাত থেকে মধ্যাহ্ন, প্রভাত সকাল থেকে মধ্যাহ্ন মানে দুপুর, মধ্যাহ্ন থেকে সন্ধ্যা, দুপুর থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে মধ্যরাত্রি, সন্ধ্যা থেকে মধ্যরাত্রি, এবং মধ্যরাত্রি থেকে আবার প্রভাত, মধ্যরাত্রি থেকে আবার প্রভাত মানে সকাল, ইত্যাদি পর্যায়ের মধ্যে দিয়ে দিন রাত্রি সংগঠিত হয়, ইত্যাদির মধ্যে দিয়ে দিন রাত্রি হয়। তাহলে মোদ্দা কথা হলো এটাই যে পৃথিবী ঘুরছে বলে পৃথিবী যে অংশটার কাছে সূর্য থাকছে বা যে অংশে সূর্যের আলো পড়ছে সেই দিকটাই দিন হচ্ছে, তার বিপরীত দিকটাই হচ্ছে রাত্রি। এইটা তোমরা মনে রাখবে, বাকিটা তোমরা একটু পড়ে নেবে তাহলেই হবে। 3 নম্বর হচ্ছে জোয়ার ভাটার সংগঠন। পৃথিবী ঘুরছে বলে পৃথিবীতে জোয়ার ভাটা হচ্ছে। জোয়ার মানে হচ্ছে, দেখবে তোমরা যদি কখনো সমুদ্রে বা বেড়াতে গিয়ে থাকো তখন, তাহলে দেখতে পাবে কখনো কখনো সমুদ্রের ঢেউ অনেক বেড়ে যায়, অনেক বড় বড় ঢেউ ওঠে। সেই যে সমুদ্রের ঢেউ যখন প্রচুর বেড়ে যায়, জল ফুলে ফেপে ওঠে, সেটা হচ্ছে জোয়ার। আবার কখনো কখনো দেখবে জল অনেক নিচের দিকে পিছনের দিকে চলে যায়, স্রোত কমে যায়, সেটা হচ্ছে ভাটা। তো এই জোয়ার ভাটাও হয় পৃথিবী ঘুরছে বলি। তো কিভাবে হয় দেখো, প্রধানত চন্দ্রের আকর্ষণে, চাঁদের আকর্ষণে সমুদ্র, নদী ও হ্রদের জল ফুলে উঠে জোয়ারের সৃষ্টি হয়। তো চাঁদের আকর্ষণে কি হয়, পৃথিবীর বিভিন্ন সমুদ্র, নদী, হ্রদের জল ফুলে ওঠে, মানে স্রোত বেড়ে যায়। তো এইভাবে হয় জোয়ার। তো আবর্তিত পৃথিবীর যে অংশ চাঁদের সামনে আসে সেখানে সৃষ্টি হয় মুখ্য জোয়ার, সেখানটাই মুখ্য জোয়ার হয়। এবং এর বিপরীত অংশে সৃষ্টি হয় গৌণ জোয়ার, এবং এর বিপরীত দিকে সৃষ্টি হয় গৌণ জোয়ার। তাহলে যে দিকটাই মুখ্য জোয়ার হচ্ছে তার বিপরীত দিকটাই হচ্ছে গৌণ জোয়ার। ধরে নাও পৃথিবীর যদি ধরো এখানে থাকে, তাহলে যে দিকটাই মুখ্য জোয়ার হবে তার বিপরীত দিকে হবে গৌণ জোয়ার। ঠিক আছে। আবর্তনের কারণে পৃথিবীর প্রতিদিন এক স্থানে দুবার জোয়ার ও দুবার ভাটা হয়। আবর্তনের জন্য পৃথিবীতে যে কোনো একটা জায়গায় দুবার জোয়ার এবং দুবার ভাটা হয়। পৃথিবীর আবর্তন গতি না থাকলে চাঁদের প্রভাবে কোনো স্থানে জোয়ার 27.1 দিন অন্তর পরপর হতো। তাহলে আবর্তন করছে বলি পৃথিবীর প্রত্যেকটা জায়গায় দিনে দুবার জোয়ার এবং দুবার ভাটা হয়। যদি আবর্তন না হতো তাহলে 27.1 দিন অন্তর অন্তর জোয়ার এগুলো হতো। বোঝা গেল? তাহলে আবর্তনের জন্যই জোয়ার ভাটা হচ্ছে। যে আবর্তন করতে করতে যে দিকটা চাঁদের সামনে চলে আসছে, ধরো এটা চাঁদের সামনে চলে আসছে, সেই দিকটা হচ্ছে মুখ্য জোয়ার, তার বিপরীত দিকটা হচ্ছে গৌণ জোয়ার। এটা ধরো চাঁদ, তাহলে এটা ধরো পৃথিবী, তাহলে আবর্তন করতে করতে যে দিকটা চাঁদের সামনে আসছে সেই দিকে পৃথিবীর জল বেশি ফুলে ফেপে উঠছে, সেই দিকে হচ্ছে মুখ্য জোয়ার, আর এর বিপরীত দিকে হচ্ছে গৌণ জোয়ার। এইভাবে পৃথিবী ঘুরছে বলে পর্যায়ক্রমে সব জায়গাতেই জোয়ার ভাটায় হচ্ছে। ঠিক আছে, বেশ। এইবার বলছে যে বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ। পৃথিবী ঘুরছে বলে বায়ু প্রবাহ মানে বাতাস এবং সমুদ্র স্রোত যেদিকে যাওয়ার উচিত, ঘুরছে বলে তার দিক পরিবর্তন হয়ে যায়। স্বাভাবিক, ধরো কোনো একটা জিনিস যদি খুব স্পিডে ঘোরে, তার মধ্যে থেকে বায়ু, জল এগুলো তো ছিটকে যাবে, সেই কারণে সোজা পথে না গিয়ে তারা একটু বেঁকে যায়। কিভাবে, কোন দিকে বেঁকে যায় দেখো, এটা পড়ি তাহলে বুঝতে পারবে। পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট কোরিওলিস বল। কোরিওলিস বল কি? এইটাই যে পৃথিবী ঘুরছে বলে পৃথিবীর এক প্রকার বলের সৃষ্টি হচ্ছে, যার ফলে বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত সোজা না গিয়ে বেঁকে যাচ্ছে। কি রকম বেঁকছে? উত্তর গোলার্ধে, অর্থাৎ পৃথিবীর উপরের অংশে উত্তর গোলার্ধে এগুলো ডান দিকে যাচ্ছে, আর দক্ষিণ গোলার্ধে নিচের দিকে এগুলো বাঁ দিকে যাচ্ছে। এটাই হচ্ছে কোরিওলিস বল। কোরিওলিস বল উভয় গোলার্ধে প্রবাহিত, কোরিওলিস বলের জন্য উভয় গোলার্ধে প্রবাহিত বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোতকে সোজা পথে প্রবাহিত হতে দেয় না, সোজা পথে দেয় না, যেটা বললাম। এই বল বায়ু প্রবাহ সমুদ্র স্রোতের সমকোণে চাপ দেয় ও উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে যায় এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে অর্থাৎ বাঁ দিকে বেঁকে যায় বা বেঁকে যেতে বাধ্য হয়। সো বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, এই পৃথিবী ঘুরছে বলে কোরিওলিস বল সৃষ্টি হয়, তার ফলে উত্তর গোলার্ধে একটু ডান দিকে বেঁকে যায় এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে যায়। এইটা হয় পৃথিবী ঘুরছে বলি। স্বাভাবিক, ধরো তুমি একটা ফ্যানের উপর একটা কাপে করে
জল রেখে দিলে, এবার ফ্যানটা চালিয়ে দিলে, তাহলে কি জলটা এক জায়গায় থাকবে নাকি জলটা চারিদিকে ছিটকে যাবে? ছিটকে যাবে, তাই তো? ঠিক সেই রকমই পৃথিবী ঘুরছে বলে পৃথিবীর এই যে বায়ুপ্রবাহ এবং সমুদ্র স্রোত সোজা পথে না গিয়ে দিক পরিবর্তন করছে, উত্তর গোলার্ধে ডান দিকে যাচ্ছে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে যাচ্ছে। এটা পৃথিবীর আবর্তনের জন্যই হচ্ছে। 5 নম্বর যে ফলাফল আছে আবর্তনের ফলাফল, সেটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণী জগতের সৃষ্টি ও অস্তিত্ব রক্ষা। এই আবর্তনের জন্যই পৃথিবীতে উদ্ভিদ এবং প্রাণী জগতের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ প্রাণের অস্তিত্ব সম্ভব হয়েছে। কিভাবে হচ্ছে দেখো, পৃথিবী যদি না ঘুরতো তাহলে পৃথিবীর একদিকটাতে সবসময় দিন থাকতো, সেই দিকটায় হতো প্রচন্ড উত্তপ্ত, ফলে সেখানে কোনো প্রাণের অস্তিত্ব হতো না। ঠিক তার বিপরীত দিকে সবসময় রাত্রি থাকতো, সেই দিকে হতো প্রচন্ড ঠান্ডা, ফলে সেদিকেও কোনো প্রাণের অস্তিত্ব সম্ভব হতো না। পৃথিবী ঘুরছে বলেই পৃথিবীতে পর্যায়ক্রমে দিন ও রাত্রি হচ্ছে, ফলে তাপমাত্রার একটা ভারসাম্য তৈরি হচ্ছে বা ব্যালেন্স তৈরি হচ্ছে। সেই কারণেই পৃথিবীতে বসবাসের উপযোগী জলবায়ু বা উত্তাপ রয়েছে এবং প্রাণের অস্তিত্ব সম্ভব হয়েছে। তো দেখো কি বলছে এখানে, পৃথিবী আবর্তন গতির জন্য পর্যায়ক্রমে দিন ও রাত্রি সংগঠিত হয়, পর্যায়ক্রমে দিন ও রাত্রি হয়। এর ফলে পৃথিবীর বিভিন্ন অংশে উষ্ণতার সমতা বজায় থাকে, যেটা বললাম উষ্ণতার ভারসাম্য বজায় থাকে, ঠিকঠাক থাকে উষ্ণতা। এই কারণেই পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণী জগৎ সৃষ্টির উপযোগী পরিবেশ সৃষ্টি হয়েছে, উদ্ভিদ ও প্রাণী জগৎ সৃষ্টির উপযোগী যে পরিবেশ সেটা সৃষ্টি হয়েছে। পৃথিবী আবর্তন গতি না থাকলে, যদি না থাকতো, পৃথিবীর যে অংশ চিরকাল সূর্যের দিকে অবস্থান করত সেই অংশে প্রচন্ড প্রখর উত্তপ্ত, সেই দিকটা প্রচন্ড উত্তপ্ত হতো যে দিকটা সূর্যের সামনে থাকতো। এর বিপরীত অংশ আলো ও উত্তাপের অভাবে প্রবল শীতল হতো, চরম ঠান্ডা হতো, ফলে পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণী জগতের কোনো অস্তিত্বই থাকতো না, ফলে পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণী জগতের কোনো অস্তিত্বই হতো না। পৃথিবী ঘুরছে বলেই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সম্ভব হয়েছে। ওকে, তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই থাকবে। এই ভিডিওতে আমরা পৃথিবীর গতিসমূহ চ্যাপ্টারের পৃথিবীর আবর্তন গতি নিয়ে আলোচনা করলাম। এর পরে একটা পার্টে আমরা পৃথিবীর পরিক্রমণ গতি এবং আরো অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক তোমরা পরের ভিডিও থেকে জানতে পারবে। তো খুব শীঘ্রই পরের ভিডিওটা আমি নিয়ে আসছি, তো তোমরা দেখতে থাকো। তো ভিডিওটা কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টগুলো আমাদের অনেক মোটিভেট করে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং একটু উপকার হয় তো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সেই সঙ্গে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলো না, কারণ শেয়ার করলে জ্ঞান বাড়ে। और इसके साथ प्यार भी शेयर करते रहिए। थैंक यू सो मच।